সামনে ঈদ। এবছর একটু ব্যতিক্রম। সবার ঈদ যাত্রা শেষ, শহর পুরো ফাঁকা। অথচ আমার এখনো বাড়ি যাওয়া হয়নি। অফিসের কাজ, বাজার, শপিং, নানা ব্যস্ততায় বাড়ি যাওয়া হয়নি। তাই চাঁদ রাতে বাড়ি যাচ্ছি। রাতের দিকে বাইক নিয়ে রওনা দিলাম। বাইকে আমি আর আমার সাথে আমার সদ্য বিবাহিত স্ত্রী। শহরের রাস্তা পেরিয়ে গ্রামে ঢুকেছি। নরম বাতাস আর দিগন্ত জুড়ে ধানের ক্ষেত। দূরে দূরে কুড়েঘর, কিছু গাছপালা। আকাশ অন্ধকার হয়ে আসছে, মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যাচ্ছে। বৃষ্টি হবে, দারুণ ওয়েদার। শিমু আমাকে আরেকটু শক্ত করে ঝাপটে ধরেছে। আমার ভালোই লাগছে, বেশ রোমান্টিক ব্যাপারটা। 2 মিনিট যেতে যেতে ঝড় শুরু হয়ে গেল। বাইক চালানো সম্ভব না। আশেপাশে সব ফসলি জমি, দাঁড়ানোরও উপায় নেই। একটা বড় বট গাছ দেখে মোটরসাইকেলটা দাঁড় করালাম। সামনে বিল, বেশ বড় বিল। বিলের একপাশে রাস্তা, রাস্তার দুই পাশে গাছগাছালি। বিলের ওই পাশে একটা বাড়ি। বাড়িতে আলো জ্বলছে, তবে বিদ্যুৎ না চমকালে বাড়িটা দেখা যাচ্ছে না। বট গাছটা বড় হলেও আমরা ভিজে যাচ্ছি। শিমুর চোখ মুখ শুকিয়ে গেছে। মফস্বলে বড় হওয়া মেয়ে, সে জানে এবং মানে বট গাছ ভালো না। এসব গাছে ভালো জিনিস থাকে না। তার খুব সমস্যা হচ্ছে, গা ব্যথা করছে এখানে দাঁড়ানোর পর থেকে। হঠাৎ একটা বজ্রপাত হওয়ায় শিমু কেঁপে উঠল। আমি একটু হেসে বললাম, ডরাইছো? শিমু কিছু বলল না। সামনে যেতে পারবো না, বিলের পাশে লাগানো গাছ ভেঙে রাস্তায় পড়েছে। আমার কাছে নিরাপদ আশ্রয় হচ্ছে সামনে সে বড় বাড়িটা। মাটির তৈরি, তবে 2 তলার মতো উঁচু। কার না কার বাড়ি গেলে কি ভাববে, যদি বিপদ হয় এসব ভেবে শিমু যেতে রাজি না। আমি গল্পকার মানুষ, পুরনো রহস্যময় জিনিস দেখলে গল্প খোঁজা আমার নেশা চেপে বসবে। আমি গল্প খুঁজেই চলেছি। শিমুকে একরকম জোর করে সে বাড়ির দিকে নিয়ে গেলাম। বাড়িটার কাছে যেতে টের পেলাম এটা বেশ পুরনো বাড়ি। বাড়ির দেয়ালে দারুণ সব নকশা করা। উপরের দিকে কাঠের বারান্দা। বাড়ির সামনে ঝুলে থাকা একটা বাল্বে মাঝে মাঝে আলো জ্বলে ওঠে। বাতাসে নিঃসার, আর চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এখানে সাপের উপদ্রব আছে সেটা টের পেলাম। ফ্ল্যাশ জ্বালিয়ে আগাচ্ছি, নেট একদম নেই। আমরা দুজনে পুরোপুরি বৃষ্টিতে ভিজে গেছি। দুজনে ঘরের ভিতরে ঢুকে পড়লাম। প্রথম ঘরটা একটা বড় কাঠের চেয়ার, তবে ধুলোয় ভর্তি। চারদিকে শেষ সেতে গন্ধ, এমন গন্ধ যেন বহু বছর ধরে এখানে মানুষ আসেনি। শিমু বলল এই ঘর খুব ঠান্ডা। এক ঘরে আমি আর শিমু বসেছি। শিমুর হাত পা কাঁপছে, সেটা ভয়ে না ঠান্ডায় টের পাচ্ছি না। বৃষ্টির গর্জনে ঘর কেঁপে উঠল। হঠাৎ শুনতে পেলাম আমার বাবার গলা। আব্বা আমাকে ডাকছেন। পরপর 2বার ডাকার পরে আমি ঘর থেকে বের হয়ে গেলাম বাড়ির পিছনে কাদা জমে আছে। কাদায় কারো পায়ের ছাপ অন্ধকার স্পষ্ট। মনে হচ্ছিল যেন কেউ সদ্য হেঁটে গেছে। সেসব তোয়াক্কা না করে চলে এলাম বাড়ির পিছনে। একটা গর্ত, বেশ পুরাতন গর্ত, চারপাশে ইট দিয়ে বাঁধানো। বৃষ্টিতে গর্তে পানি জমে গেছে দেখে আমার কৌতূহল বেড়ে গেল। আমার কৌতূহল একমাত্র মেটাতে পারতেন আমার বাবা। এখন তিনি নেই, বহু বছর হয় তিনি ওপারে চলে গেছেন। এইটুকু মনে পড়তেই গর্তের চারপাশে ইট দিয়ে বাঁধাই করা জায়গায় বসে পড়লাম আর বিড়বিড় করে আওড়াতে লাগলাম, এ কেমন বিভ্রম! আমি তো বাইরে এলাম আব্বার ডাকে, কিন্তু আমার আব্বা তো অনেক আগেই গত হয়ে গেছেন। পরক্ষণে মনে হলো আমি শিমুকে একা ঘরে রেখে এসেছি, কিন্তু আমি ছুটে ঘরে চলে গেলাম না। আমি নজর দিলাম গর্তটার দিকে। তাকাতে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আবছা আলো যা দেখলাম তা দেখে আমি স্তব্ধ। আমি দেখলাম শিমুর নগ্ন দেহ গর্তে পড়ে আছে। আমি চিৎকার করে উঠলাম। শিমু বের হয়ে এলো। তখনও বৃষ্টি কমেনি। সামনে শিমু দাঁড়িয়ে। তাহলে গর্তে এটা কি? আরেকবার তাকানোর সাহস হচ্ছে না। আমি আর শিমু ঘরে ফিরে এলাম। শিমু তার আঁচল দিয়ে মাথা মুছে দিচ্ছিল আর বলছিল, কতবার না মানা করেছি, আব্বার ডাক শোনায় তুমি বাইরে চলে যাবা না, এসব ভালো না, বিপদ হতে পারে। শিমু দোয়া পড়তে লাগলো, তারপর ফু দিয়ে দিল। দুজন চুপ করে বসেছিলাম। আমি ফোন অন করে বিভ্রম নিয়ে পড়ছি, আর শিমু আমার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পরে শিমু লাফ দিয়ে উঠে বসলো। তার চোখে অস্থিরতা, মুখে ভয়, একদম সাদা হয়ে গেছে। আমি আতঙ্কিত হয়ে তাকে জিজ্ঞেস করলাম, শিমু তুমি ঠিক আছো? শিমু দুপতাপ করা চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কিছু বুঝতে পারছি না, কিছু তো ঘটেছে। আমি ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎ ঘরটা যেন পরিবর্তন হয়ে গেল। জানালা দিয়ে ঘরটা কালো হয়ে উঠেছিল। আমি কিছু শুনতে পাচ্ছিলাম, কোনো এক অদ্ভুত আওয়াজ। কিছু যেন আমার কাছে এগিয়ে আসছিল। তারপর কেমন একটা শীতল হাত আমার শরীরে স্পর্শ করছিল। আমি শিমুর কথাগুলো শুনে চমকে গেলাম। কি বলছে শিমু? না, তাও নয়। শিমু আরেকবার ভয় পেয়ে বলল, আমি বাধা দিতে গিয়েছিলাম, তখনই হঠাৎ আমার গলা টিপে ধরেছিল। আমি এবার পুরোপুরি ভয় পেয়ে গেলাম, কিন্তু চেষ্টা করলাম তাকে শান্ত করতে। শিমু, এটা হয়তো তোমার মনের অস্থিরতা, অস্থির হয়ে যাওয়ার কারণে এটা হয়েছে। তার কথা আমি পুরোপুরি শঙ্কিত হয়ে পড়লাম। গা শিউরে উঠল। বাড়ির চারপাশে নীরবতা ছিল, কিন্তু এক অদ্ভুত টান অনুভব হচ্ছিল। শিমুর ভয় থেকে আমার শরীরে আতঙ্কটা ছড়িয়ে পড়েছিল। কিছুক্ষণ পর আমি ফ্ল্যাশ লাইটে ঘরের প্রতিটা কোণা খতিয়ে দেখলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না।
ঘরটা যেন কুয়াশা ডুবে গেছে, কোথাও কোনো সারা শব্দ নেই। আমি এই মুহূর্তে বুঝতে পারলাম কিছু অন্যরকম ঘটেছে। তা আমাদের মনের মধ্যে এক নতুন বিভ্রম তৈরি করেছিল। এত রাতে আমরা একা নই, এই অন্ধকার ঘরটিতেও আমরা কি এক বিভ্রমের শিকার হচ্ছি, নাকি সত্যি আমাদের মধ্যে কোনো অতি প্রাকৃত শক্তি রয়েছে? এইভাবে অন্ধকার রাতে শিমু আর আমি দুজনেই ভয় আর বিভ্রান্তির মধ্যে আটকে পড়েছিলাম, কিন্তু কিছু আমাদের সামনে স্পষ্ট হচ্ছিল না। এটা কি ছিল? ভয়ের এক বিভ্রম, নাকি একটি অদৃশ্য শক্তির উপস্থিতি? ঝড় একটু কমে এলো, আমরা দুজন বাড়ি থেকে বের হতে পারলাম। শেষমেশ রাস্তায় চলে এলাম। তখন আজান শোনা যাচ্ছিল, আর সেই সুর আমাদের শঙ্কিত মনে কিছুটা শান্তি আনলো। কিন্তু কি হয়েছিল? বাড়ি থেকে বের হওয়ার পর আমরা আশেপাশে তাকালাম। বিলের ধারে কোনো গাছ ভাঙা নেই, একবারে নীরব অন্ধকার রাতের মতো। তাহলে এটা হয়তো একটা বিভ্রমই ছিল, আমি মনে মনে ভাবলাম। রাস্তা ফাঁকা, গ্রামের নির্জনতা, গা ছমছমে বাতাস, তবে আমাদের শরীরে এখনো কিছুর অস্তিত্ব রয়ে গেছে। কষ্টকর শীতল পরিবেশ, সে অদ্ভুত অনুভূতিগুলো। একটু থেমে থেকে আমরা বাড়ি ফিরতে শুরু করলাম, কিন্তু রাস্তায় ফিরে আসার পথে কিছু অদ্ভুত কিছু ঘটলো। একটানা চলতে চলতে আমাদের পিছনে একটা কালো বিড়াল চলছিল, একদম ধীরে, যেন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্যই ছিল। কালো বিড়ালটা তীব্রভাবে আমাদের অনুসরণ করছিল। প্রথমে এটা আমরা লক্ষ্য করিনি, কিন্তু যখনই থামতাম বিড়ালটা কয়েক পা পিছিয়ে দাঁড়াতো। এটা কি হলো? শিমু কাঁপতে কাঁপতে বলল, আমরা যে জিনিসগুলো অনুভব করছি তা কি সব সত্যি ছিল? ভোরে বাড়ি ফিরেও আমাদের এক সেকেন্ডের জন্য শান্তি আসলো না। ঈদের সকালটা ছিল ভয়ঙ্করভাবে নীরব। পুরো গ্রাম, আশেপাশে পরিবেশ সবকিছু যেন স্বাভাবিক ছিল, শুধু আমাদের ঘরে যেন চেপে বসেছিল অজানা বিষাদের ছায়া। শিমু কথা বলছিল না, কেবল অঝরে কাঁদছিল। ওর মুখটা ফ্যাকাশে, ঠোঁটগুলো নীলাভ হয়ে গিয়েছিল। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না কি হয়েছে। ঈদের নামাজ শেষ করে বাসায় ফিরলাম, কিন্তু বাসায় ফিরে দেখি শিমু বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই ও অসুস্থ হয়ে পড়ল। কয়েক ঘন্টার মধ্যে গর্ভের সন্তানও বেঁচে রইল না। চিকিৎসক বললেন বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না বাচ্চার। শিমুর শরীর ভেঙে পড়ল একদম, আর মানসিক অবস্থাও যেন আরো খারাপ হয়ে গেল। আমাদের অনাগত সন্তানটি শেষ হওয়ার পর থেকে শিমুর আচরণের পরিবর্তন আসতে শুরু করলো। গভীর রাতে, প্রায় প্রতি রাতে সে আতকে ঘুম থেকে উঠে। তার শরীরটা ঘামে ভিজে যেত, আর চোখে আতঙ্কের ছাপ ফুটে উঠত। তার চোখে যেন সে প্রতিদিনের অজানা কিছু একটা দেখতে পাচ্ছিল, যা আমি অন্য কেউ দেখতো না বা অনুভব করতো না। ঘুম থেকে উঠে বারবার একটা কথাই বলতো, তুমি বদলে গেছো, তুমি আমাদের সন্তানকে শেষ করেছো, আর আমাকেও করবেই। প্রথম দিকে আমি বুঝতে পারিনি কেন শিমু এমন কথা বলছে, কিন্তু তারপর আমি জানলাম সে যে মানসিক অবস্থায় ছিল তা আসলে ক্যাপগ্রাস সিনড্রোম। এই সিনড্রোমে মানুষ তার পরিচিত জনের মধ্যে পরিবর্তন দেখতে পায়, যেমন তাদের প্রিয় মানুষ বদলে গিয়ে অন্য কেউ হয়ে গেছে। শিমুর ধারণা ছিল আমি তার কাছে আগের মতো নেই, আমি তাকে কখনো না কখনো শেষ করে ফেলবো। তার মনে এমন এক ভয় ছিল যা একবার তাকে গ্রাস করলে তাকে মুক্ত করা খুবই কঠিন ছিল। এটা শুধু শিমুর মানসিক অবস্থা নয়, তার মধ্যে এক অদৃশ্য সংখ্যার সৃষ্টি করেছিল, যেন সে নিজেই বা তার আশেপাশে পৃথিবী অন্য হয়ে গেছে। সেই রাতগুলোতে যখন শিমু কাঁপতে কাঁপতে বলতো, তুমি আমাকে শেষ করে ফেলবে, তুমি বদলে গেছো, তখন আমার মনে হতো এই ঘর, এই বাড়ি সবকিছু যেন এক ভয়ের ছায়া ঢেকে গেছে। তার মধ্যে এমন এক অদ্ভুত বিভ্রম তৈরি হয়েছিল যা আমাকে প্রায় কখনো কখনো তার কাছে যেতে বাধা দিত। এক রাতে আমি শিমুর পাশেই ছিলাম, যখন সে আচমকা উঠে বসলো, তুমি বদলে গেছো, তুমি সে বাড়ির লোক যে আমাকে শেষ করে দিবে। শিমুর মুখে সে ভয়াবহ বিভ্রান্তি দেখে আমি সত্যি শঙ্কিত হয়ে পড়লাম। এই মুহূর্তে মনে হচ্ছিল যেন তার অতীতের ভয় এবং বর্তমানের বিভ্রম এক হয়ে তার ভিতরে ছড়িয়ে যাচ্ছে, যা শুধু আমাদের নয়, পুরো বাড়ির অশুভ রহস্যের সাথে মিশে যাচ্ছে। সেদিন আমাদের ঈদের দিনটা অভিশপ্ত হয়ে রইল। আত্মীয় স্বজনরা এসেছিল খোঁজ নিতে, তবে কারো সান্ত্বনার জন্য আমাদের কান পর্যন্ত পৌঁছাতো না। শিমু মাঝে মাঝে জ্ঞান হারাচ্ছিল, ঘুম ঘুম ভাবের মধ্যে বলে উঠছিল, ওর চোখ দুটো এখন আমাকে দেখছে, ওইখানেই আছে, আমি জানি। আমি শিমুকে শান্ত করতে চেষ্টা করলাম, কিন্তু ঠিক ঈদের রাতে যখন চারপাশ উৎসব মুখর, তখনই শিমু আচমকা ঘুম থেকে উঠে আমার হাত আঁকড়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, ও আমাকে বলে দিয়েছে ও নাম আয়েশা, ওকে গলা টিপে শেষ করা হয়েছিল, সে গর্তেই ওর দেহ আছে। আমি হতবাক। শিমু কিভাবে জানলো গর্তের কথা? গর্তের কথা তো আমি ছাড়া কেউ জানে না। কয়েকদিন পর আমি নিজেও অসুস্থ হয়ে পড়লাম। রাতে ঘুমাতে গেলে যেন অদ্ভুত স্বপ্ন দেখতাম। কেউ যেন আমার কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, তোমরা আমার ঘর নষ্ট করেছ। আমাকে সেদিন কেউ শুনেনি, এখনো কেউ শুনবে না। তারপর একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে আচমকা একটা ভিডিওতে চোখ আটকে গেল। ভিডিওটি ছিল সেই পুরনো বাড়িটা নিয়ে, যেটা নিয়ে কিছু যুবক একটা ডকুমেন্টারি বানিয়েছে। ভিডিওতে শোনা গেল এই বাড়িটা আজ থেকে প্রায় 30 বছর আগে এক নির্মম ঘটনার সাক্ষী। ঈদের ঠিক